গণিতের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস হচ্ছে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন অ্যান্ড পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। সো আপনি অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন বলেন আর পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন বলেন, এই দুইটার মধ্যে কিছু মেজর ডিফারেন্স আছে এবং এই দুইটাই কিন্তু আসলে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের দুইটা ভাইটাল চ্যাপ্টার বা দুইটা ভাইটাল টপিকস আপনি বলতে পারেন। তো এই অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আসলে ক্যালকুলাসের শুরুর পরে থেকে শুরু হয়েছে, অর্থাৎ যখন ক্যালকুলাস আবিষ্কার করা হয়েছে, ক্যালকুলাসের যখন ভিত্তিটা স্থাপন করা হয়েছে তখন দেখা গিয়েছে যে ক্যালকুলাসের বিভিন্ন টপিক সমাধান করার জন্য আমাদের দুই ধরনের ইকুয়েশন প্রয়োজন হয়। একটা হচ্ছে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন এবং একটা হচ্ছে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো আমরা এখন একটু চলে যাব যে এখানে ডিফারেনশিয়াল ইকুয়েশন কনসেপ্টটা কি সেইটাকে আগে আমরা একটু বোঝার চেষ্টা করব। এই যে অন্তরক সমীকরণ, এইটা হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো মূল বিষয়টাকে দেখেন, এক বা একাধিক স্বাধীন চলকের সাপেক্ষে, তাহলে এখানে একটা স্বাধীন চলকের কথা বলা হয়েছে। এক বা একাধিক অধীন চলকের অন্তরজ বা অন্তরক সংযুক্ত সমীকরণকে অন্তরক সমীকরণ বলা হয়ে থাকে। সো আমরা এখানে বেশ কিছু এক্সাম্পল দেখব, তারপর এগুলা কেন অন্তরক সমীকরণ সেটা আমরা একটু বোঝার চেষ্টা করব। তো দেখেন, প্রথমত হচ্ছে যে এই যে সমীকরণটা আমরা দেখতে পাচ্ছি, এখানে দেখেন ওয়াই কে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা হয়েছে, এক্স এর সাপেক্ষে। তার মানে এই সমীকরণের মধ্যে এক্স হচ্ছে স্বাধীন চলক, এবং ওয়াই হচ্ছে অধীন চলক, এখন প্রশ্ন হচ্ছে ভাই, তাহলে স্বাধীন চলক কি এবং অধীন চলক কি? দেখেন, স্বাধীন চলক হচ্ছে যে চলকের উপর নির্ভর করে আমরা সমীকরণের মান পাবো সেইটা হচ্ছে স্বাধীন চলক। আর যে সমীকরণ বা যে চলক অন্য একটা চলকের মানের উপর ডিপেন্ড করবে সেই চলকটাকে বলা হয় ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা নির্ভরশীল চলক বা অধীন চলক। দেখেন, এখানে এখানে যদি আমরা একটু ফোকাস দিই, এখানে ওয়াই এর মানটা এক্স এর উপর ডিপেন্ড করে, তার মানে এখানে এক্সটা স্বাধীন চলক এবং ওয়াইটা হচ্ছে অধীন চলক। আচ্ছা, এটা ই এক্স না, এটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, এইটাও হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, এটা টাইপ মিস্টেক। আচ্ছা, এখন দেখেন এইটার মধ্যে স্বাধীন চলক একটা এক্স, এইখানেও স্বাধীন চলক একটা, কিন্তু দেখেন এখানে স্বাধীন চলক এক্স, স্বাধীন চলক ওয়াই, স্বাধীন চলক হচ্ছে জেড। তার মানে এখানে স্বাধীন চলক কয়টা? তিনটি। তাহলে এখানে তিনটা কি আছে? তিনটা স্বাধীন চলক আছে। আর এই যে ইউ, এই ইউটা হচ্ছে অধীন চলক, এটা হচ্ছে অধীন চলক। তার মানে দেখেন, এক বা একাধিক স্বাধীন চলক থাকতে পারে, এক বা একাধিক অধীন চলক থাকতে পারে। তো এই টাইপের যে সমীকরণ যেখানে অন্তরজ থাকবে, অর্থাৎ তার ডেরিভেটিভ থাকবে, এই যে দেখেন ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, তার মানে এখানে দুইবার ডেরিভেটিভ আছে, তারপরে এখানে একবার ডেরিভেটিভ আছে, তার মানে এখানে ডেরিভেটিভ থাকবে, সেটা এক বা একাধিক থাকতে পারে, এবং মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এখানে স্বাধীন চলক থাকবে, অধীন চলক থাকবে। এই টাইপের সমীকরণগুলোকেই বলা হয়ে থাকে ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখন প্রশ্ন হচ্ছে ভাই, তাহলে আমরা তো বুঝলাম যে এগুলো ডিফারেনশিয়াল ইকুয়েশন, তাহলে এই পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন এবং অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের মধ্যে মেজর তফাৎটা কি? তফাৎটা হচ্ছে, দেখেন এই দুইটা সমীকরণ হচ্ছে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, আর এই যে সমীকরণটা, এই বা নিচের যে দুইটা সমীকরণ, এটা হচ্ছে বলা হয় পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখন প্রশ্ন হচ্ছে আমরা বুঝলাম কিভাবে? দেখেন, যদি আপনার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা থাকে, অর্থাৎ স্বাধীন চলক একটা থাকে বাট অধীন চলক একাধিক থাকে, তখন সেটা হচ্ছে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। দেখেন, এখানে স্বাধীন চলক একটা বাট অধীন চলক ওয়াই বা আরো অনেক কিছু থাকতে পারে, সমস্যা নেই, বাট স্বাধীন চলক একটা থাকবে। এখানেও দেখেন স্বাধীন চলক একটা, অধীন চলক যাই থাকুক, বাট স্বাধীন চলক একটা থাকবে। দ্যাটস ওয়াই এই দুইটা হচ্ছে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, যেটাকে আমরা ইন শর্ট ওডি বলতে পারি। আবার এখানে দেখেন, এখানে স্বাধীন চলক হচ্ছে আপনার তিনটা, অধীন চলক একটা। এখানে দেখেন এক্স ওয়াই, ওয়াই জেড, জেড এক্স, তার মানে এখানেও আপনার স্বাধীন চলক হচ্ছে তিনটা। তার মানে যদি স্বাধীন চলক একটা হয় তাহলে সেটা হচ্ছে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন,
ইন শর্ট ওডি। আর যদি একাধিক হয় তাহলে সেটা হচ্ছে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। আচ্ছা, এখন আসেন এই যে আমরা বললাম যে ওডি এবং পিডি, ঠিক আছে। এখন দেখেন সাধারণ আংশিক অন্তরক সমীকরণ, যেটা আমি অলরেডি বলে ফেলেছি যে একটি স্বাধীন চলকের সাপেক্ষে এক বা একাধিক অধীন চলক থাকবে। এখানে একটা অধীন চলক থাকতে পারে, একাধিক অধীন চলকও থাকতে পারে, কোনো সমস্যা নাই, বাট স্বাধীন চলক একটা থাকবে, এটা হচ্ছে কনফার্ম। তো এটা হচ্ছে সমীকরণ। দেখেন এখানে আপনার স্বাধীন চলক একটা, এখানেও স্বাধীন চলক একটা, এখানেও স্বাধীন চলক একটা। দেখেন এখানে স্বাধীন চলক এক্স, এখানেও এক্স, এখানে হচ্ছে টি। ওকে, আর অধীন চলক যাই থাকুক সমস্যা নেই, বাট স্বাধীন চলকের উপর ডিপেন্ড করবে যে কি হবে। এখন দেখেন আমরা দেখি একটু অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো সেম বিষয় আপনার দেখেন, তো যেটা আমি আপনাকে বললাম যে স্বাধীন চলক যদি একাধিক থাকে, যেমন এখানে দেখেন স্বাধীন চলক হচ্ছে দুইটা, এখানে হচ্ছে তিনটা, এখানে হচ্ছে দুইটা। তো এই টাইপের যে সমীকরণগুলো এগুলোকে বলা হয় পিডি, অর্থাৎ পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, ঠিক আছে। আর এটাকে আমরা যদি একেবারে সংক্ষেপে বলি তাহলে একটি স্বাধীন চলক থাকলে সেটা হচ্ছে সাধারণ অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, এবং একাধিক থাকলে সেটা হচ্ছে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। আপনারা যখন অনার্স 4th ইয়ার উঠবেন তখন আপনারা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন সাবজেক্টটা পাবেন, ঠিক আছে। তারপর দেখেন সাধারণ অন্তরক সমীকরণের ক্রম। এখন দেখেন ক্রম জিনিসটাকে, সো এখানে একটা দেখতে পাচ্ছি আপনার লক্ষ্য করে, এই যে এটা হচ্ছে একটা আমাদের অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, কারণ এখানে স্বাধীন চলক একটা। এখন দেখেন এখানে কয়বার, মানে সর্বোচ্চ অন্তরজ কতবার আছে, এই যে সর্বোচ্চ অন্তরজ যতবার ওইটা হচ্ছে তার ক্রম, আর ক্রমের যে ঘাত থাকবে বা যে পাওয়ার থাকবে সেটা হচ্ছে মাত্রা। তাহলে দেখেন এখানে আপনার এখানে দেখেন এখানে এটা হচ্ছে সর্বোচ্চ বার, তার মানে 2 বার। দেখেন এখানে কি আছে, ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, তার মানে এখানে 2 বার, বাট এইটার পাওয়ার আছে কত, 1। তার মানে এই যে আমরা একটা সাধারণ আংশিক অন্তরক সমীকরণ লিখলাম, এটা হচ্ছে এটার ক্রম হচ্ছে 1, ক্রম হচ্ছে 1। দেখেন এটার 1 ক্রমধারী অন্তরক সমীকরণ এবং 2 ক্রমধারী অন্তরক সমীকরণ হচ্ছে এত। তার মানে এটার ক্রম হচ্ছে 2, ক্রম হচ্ছে 2, বাট মাত্রা হচ্ছে 1। এই যে পাওয়ারটা হচ্ছে মাত্রা, পাওয়ারটা হচ্ছে মাত্রা, অথবা এটাকে ঘাত বলা হয়ে থাকে। সো এরকম আরো অনেক এক্সাম্পল দেখতে পারেন। তো দেখেন এটা হচ্ছে একটা 2 ক্রমের, দেখেন এই যে এখানে সর্বোচ্চ অন্তরীকরণ কয়বার, 2 বার, তাহলে এটার ক্রম হচ্ছে 2 এবং এটার মাত্রা হচ্ছে 3, মাত্রা হচ্ছে 3। এরকম আরো অনেক এক্সাম্পল আছে, যেমন এখানে দেখেন এখানে সর্বোচ্চ এই অংশটা আছে 3 বার, তার মানে এটা 3 ক্রমের বাট 1 মাত্রার, 3 ক্রমের বাট 1 মাত্রার। দেখেন এখানে 3 বার ঘাত হচ্ছে 1, তাই এটা মাত্রা হচ্ছে 1। এখন দেখেন এটা হচ্ছে 2 ক্রমে, কারণ এখানে সর্বোচ্চ 2 বার অন্তরীকরণ করা হয়েছে। তারপর দেখেন সাধারণ আংশিক অন্তরক সমীকরণের মাত্রা বা ঘাত, যেটা বললাম যে ক্রমের যে পাওয়ারটা থাকবে সেটা হচ্ছে আপনার মাত্রা। তো দেখেন এখানে এটা হচ্ছে সর্বোচ্চ বার অন্তরীকরণ, এই যে দেখেন সর্বোচ্চ বার অন্তরীকরণের পাওয়ার হচ্ছে 1, তার মানে এটা ক্রম হচ্ছে 2 বাট মাত্রা হচ্ছে 1। এখানে লক্ষ্য করেন আপনাকে এই অংশ দ্বারা বোঝানো হচ্ছে এক্স কে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করার পর ওইটাকে স্কোয়ার করা হয়েছে, এটা কিন্তু ডেরিভেটিভ না, বাট এইটা কিন্তু ডেরিভেটিভ। কয়বার, 2 বার। তো এই যে সর্বোচ্চ যে ডেরিভেটিভটা থাকবে কতবার, মানে সর্বোচ্চ কতবার ডেরিভেটিভ আছে সেটা হচ্ছে আপনার ক্রম, আর তার যে ঘাত থাকবে সেটি হচ্ছে মাত্রা বা ঘাত। তাহলে দেখেন এখানে যেহেতু সর্বোচ্চ 2 বার আছে আমরা দেখতে পাচ্ছি, দেখেন সর্বোচ্চ 2 বার, পাওয়ার হচ্ছে 1, তার মানে এটা ক্রম হচ্ছে 2, মাত্রা হচ্ছে 1। আই হোপ ক্লিয়ার। ওকে, এখন মন্টে ওদিকে 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 উত্তর খালিটা ফ্রিজে ঢুকে রাখ। হুম, ওটার তো নিরামিষ দেখ কোনটা, ওই ওটা রাখি দে, রাখি দে। লিনিয়ার লিনিয়ার এবং নন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা কিভাবে চিনব, অর্থাৎ রৈখিক সমীকরণ জোট এবং অরৈখিক সমীকরণ জোটটা আমরা কিভাবে চিনব, কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে, তাহলে আর কোনো সমস্যা নেই। দেখেন কথাটা আমরা একটু ভালো করে বুঝি। যে সমীকরণে দেখেন যে সমীকরণে অধীন চলক এবং ইহার ডেরিভেটিভ এক মাত্রার হয়,
অধীন চলক এবং এটার ডেরিভেটিভ এক মাত্রার হয়। কথাটা ভালো করে বুঝতে হবে, এক মাত্রার হয় এবং অধীন চলক এবং ইহার ডেরিভেটিভের গুণফল না থাকে তখন সেটা হচ্ছে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। আর যখন এটা হবে না তখন সেটা হচ্ছে নন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। কনসেপ্টটাকে আমি একটু বোঝানোর চেষ্টা করি। দেখেন, তো আমরা দেখি, তো এখানে দেখেন এই যে 1 নং সমীকরণ বা 2 নং সমীকরণ, এই দুইটার মধ্যে স্বাধীন চলক হচ্ছে x। একটু আমরা লিখি, স্বাধীন চলক হচ্ছে এখানে x এবং এই দুইটার মধ্যেই আপনার অধীন চলক হচ্ছে y। দেখেন স্বাধীন চলক x, অধীন চলক হচ্ছে y। তার মানে কি বলেছে দেখেন, যে সমীকরণে অধীন চলক এবং ইহার ডেরিভেটিভ, তো অধীন চলক তো হচ্ছে y, তাহলে y এর ডেরিভেটিভটা কি, y এর ডেরিভেটিভ হচ্ছে ddx অফ y, এক মাত্রার হবে। দেখেন মাত্রা কত 1, মাত্রা কত 1, মাত্রা কত 1, মাত্রা কত 1, ক্রম যাই থাকুক বাট মাত্রা এখানে কত করে আছে 1, মাত্রা 1, ঠিক আছে। এবং অধীন চলক দেখেন এবং এর ডেরিভেটিভ এর গুণফল না থাকে, মানে অধীন চলক এবং এটা ডেরিভেটিভের গুণফল না থাকে, তো এইটা দেখেন এটা হচ্ছে ডেরিভেটিভ, এইটার সাথে যদি আমি একটা অধীন চলকের গুণ করে দেই, দেখেন এটা হচ্ছে এখানে ওয়াইটা হচ্ছে অধীন চলক, এটা হচ্ছে অধীন চলকের ডেরিভেটিভ অর্থাৎ অন্তরজ। তাহলে এই অধীন চলক এবং অধীন চলকের ডেরিভেটিভ যদি গুণ আকারে থাকে তখন সেটা হচ্ছে নন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন, আর যদি গুণ আকারে না থাকে তাহলে সেটা হচ্ছে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে দেখেন খুব সিম্পল বিষয়, এখানে যে আমরা এক্সাম্পলগুলো দেখতে পাচ্ছি, এই যে এক্সাম্পলগুলো দেখেন এখানে কিন্তু কোথাও ওয়াই গুণ আকারে নাই, দেখেন নাই, এখানে এটার সাথে এক্স আছে, একটা কিন্তু স্বাধীন চলকের সাথে গুণ আকারে থাকলে কোনো সমস্যা নাই, বাট অধীন চলকের সাথে গুণ আকারে থাকা যাবে না, যদি থেকে যায় তাহলে সেটা হচ্ছে নন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। ওকে, তাহলে আমরা দেখেন আমরা কিছু এক্সাম্পল দেখি। তাহলে দেখেন এখানে এটার আপনার মানে এটার ঘাত কত, এটার ঘাত হচ্ছে আপনার 2, ক্রম হচ্ছে 2, কিন্তু এখানে দেখেন যে স্কয়ার আকারে আছে, তার মানে এটা এক মাত্রার হতে হবে, যদি এক মাত্রার হয় তাহলে সেটা লিনিয়ার, যদি মাত্রা 2 হয় তাহলে সেটা নন লিনিয়ার, তো এটা হয়ে যাবে নন লিনিয়ার। আরেকটা জিনিস দেখেন, এখানে ওয়াইটা অধীন চলক আর এটা হচ্ছে অধীন চলকের অন্তরজ, সো গুণ আকারে যেহেতু আছে সো এটা হচ্ছে নন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। সিম্পল বিষয়, যদি কোনো সমীকরণের মধ্যে ওয়াই স্কোয়ার থাকে তাহলে ওটা নন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন, কারণ ওয়াই স্কোয়ার মানেই হচ্ছে ওয়াই ইন্টু ওয়াই, দুইটা অধীন চলক একসাথে গুণ আকারে থাকলেও সেটা নন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখন আসেন ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন কনসেপ্টটা আসলে কি। তো দেখেন, যদি কোনো সংজ্ঞায়িত এবং অন্তরীকরণযোগ্য ফাংশন দ্বারা কোনো অন্তরক সমীকরণ সিদ্ধ হয় তবে ওই ফাংশনটিকে ওই অন্তরক সমীকরণের সমাধান বলা হয়। লেট মি এক্সপ্লেন। দেখেন, সো এখানে একটা অন্তরক সমীকরণ দেয়া আছে, এই অন্তরক সমীকরণের সমাধান হচ্ছে এইটা, মানে এই অন্তরক সমীকরণটা হচ্ছে এইটা দ্বারা সিদ্ধ হয়, ঠিক আছে। তো আমরা বলতে পারি y ইকুয়াল টু এক্স স্কোয়ার বা y ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস সি সমীকরণটির একটি সমাধান। এখন আপনার মনে প্রশ্ন আসবে যে ভাই ঠিক আছে আপনি বললেন আমি মেনে নিলাম, কিন্তু কিভাবে হলো আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখেন, যদি আমরা এই সমীকরণটাকে যদি আমরা সমাধান করি তাহলে এখানে কি আছে, ddx অফ y সমান 2x। এখন এই x কে আমরা আর্গুমেন্ট করে নিতে পারি, তাহলে dy ইকুয়াল টু 2x dx। এখন এটাকে ইন্টিগ্রেশন করে দেন, তাহলে ইন্টিগ্রেশন অফ dy সমান হচ্ছে y, 2x dx এর ইন্টিগ্রেশন হচ্ছে x স্কয়ার বাই 2, যখন যোগ করবেন তখন একটা সমাকলন ধ্রুবক চলে আসবে, 2 কাটা, তাহলে y ইকুয়াল টু x স্কয়ার প্লাস c। এই যে দেখেন y ইকুয়াল টু x স্কয়ার প্লাস c হচ্ছে এইটার একটা সমাধান, অর্থাৎ যেখানে ডিফারেন্সিয়েশন থাকবে সেটাকে ইন্টিগ্রেশন করতে হবে, তাহলে আপনি এটার সমাধানটা কিন্তু পেয়ে যাচ্ছেন। খুবই সিম্পল কনসেপ্ট কিন্তু এটা। ওকে, আরও এরকম অনেক এক্সাম্পল দেখতে পারেন, আপনি দেখতে পারেন, সমস্যা নাই। আচ্ছা, এখন আসেন প্রকাশ্য বা ব্যক্ত আকারের কোনো সমীকরণের সমাধান। সো যদি x ও y চলকের কোনো অন্তরক সমীকরণের সমাধান y ইকুয়াল টু f অফ x আকারের হয়, ভাই ভেরি ইম্পর্টেন্ট, যদি সেটা y ইকুয়াল টু f অফ x আকারের হয় তাহলেই সেইটাকে বলা হবে ব্যক্ত আকারের অন্তরক সমীকরণের সমাধান।
দেখেন y ইকুয়াল টু এফ অফ এক্স, এখানে শুধু এক্স আছে আর এখানে y কে ডিফারেন্সিয়েট করা হয়েছে। সো এটাকে যদি আপনি ক্যালকুলেশন করেন তাহলে আপনি এটাকে অবশ্যই পাবেন, তবে এটাকে অবশ্যই আপনার দুইবার ইন্টিগ্রেশন করতে হবে। আমি কি আপনাকে এটা করে দেখাবো? দেখেন, সো এটাকে আমরা যদি একবার ইন্টিগ্রেশন করি, এখানে কি আছে y বাই dx স্কোয়ার সমান 6x। ওকে, এখন এটাকে আমরা ইন্টিগ্রেশন করব। সো প্রথমত আমরা একবার ইন্টিগ্রেশন করব। আচ্ছা, তার আগে আমরা একটু লিখি, এরকম লিখতে পারি 6x স্কোয়ার dx স্কোয়ার। সো একবার যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে হবে dy 6x dx এর ইন্টিগ্রেশন হচ্ছে x স্কোয়ার বাই 2 প্লাস হচ্ছে c, আবার এইটার সাথে আছে আমাদের dx। আবার যদি করি তাহলে y সমান, দেখেন এটা হয়ে যাবে 3, তাহলে 3x স্কোয়ার dx এর ইন্টিগ্রেশন হচ্ছে x কিউব বাই 3 প্লাস এটা হয়ে যাবে আমাদের cx, আর এখানে আরেকটা আমি ডিফারেন্স মনে করে আমরা দিয়ে নিলাম d। তাহলে এটা কাটা, আর এখানে আপনার একটা রাইট, তাহলে y সমান আমরা পেয়ে যাব x কিউব প্লাস cx প্লাস d। এই যে দেখেন y সমান x কিউব প্লাস ax প্লাস b, যেখানে a এবং b হচ্ছে ধ্রুবক আর এখানে হচ্ছে c এবং d হচ্ছে ধ্রুবক, মানে আপনি যা দিবেন আর কি সেইটাই ধ্রুবক। তো এরকম আপনি সমাধান করতে পারেন, কোনো সমস্যা নাই। সো এখানে বুঝতে হবে জাস্ট আপনাকে সমাধান মানে হচ্ছে y এর ভ্যালুটাকে আপনাকে নিয়ে আসতে হবে, y এর ভ্যালুটা আপনাকে নিয়ে আসতে হবে। সো এই পার্ট থেকে যদি আপনি y টাকে নিয়ে আসতে চান তাহলে দুইবার ডেরিভেটিভ মানে ইন্টিগ্রেশন করতে হবে, দুইবার ইন্টিগ্রেশন করতে হবে, কারণ এখানে ডিফারেন্সিয়েশন দুইবার আছে। ডিফারেন্সিয়েশন কিন্তু ইন্টিগ্রেশনের ঠিক অপোজিট জিনিস, একটা আরেকটা ঠিক উল্টা মান, একটা যা কাজ করে আরেকটা তার বিপরীত কাজ করে থাকে। ওকে, তারপর আসেন অপ্রকাশ্য আকারে যে সমীকরণগুলো, অপ্রকাশ্য আকারের সমীকরণটা এক্স্যাক্টলি এরকম থাকবে, x এবং y একসাথে থাকবে, যেমন দেখেন 2x dx 2y dy। সো এটা হচ্ছে একটা সমীকরণ, এটার সমাধান হচ্ছে এইটা। সমাধানটাকে করে দেখাবো, দেখেন 2x dx। সো আমি যদি সমীকরণটাকে একটু লিখি, 2x dx প্লাস 2y dy ইকুয়াল টু 0। যদি আমরা এটাকে ইন্টিগ্রেশন করি, দেখেন যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে 2x dx এর ইন্টিগ্রেশন হচ্ছে x স্কোয়ার বাই 2, y dy হচ্ছে y স্কোয়ার বাই 2, আর এখানে আমরা একটা সমাকলন ধ্রুবক নিয়ে নিলাম। ফর এক্সাম্পল আমরা ধরে নিলাম c1, আপনি যে কোনো কিছু ধরতে পারেন, আচ্ছা c ধরেন, টো কাটা, তাহলে x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে c। এই যে দেখেন এটা হচ্ছে একটা সমীকরণের সমাধান। তো যখন এরকম x y একসাথে থাকবে তখন সেটাকে বলা হয় অপ্রকাশ্য আকারের সমীকরণের সমাধান। ওকে, এখন আসেন সাধারণ সমাধান কি। সো যদি n ক্রমের কোনো অন্তরক সমীকরণের সমাধান n সংখ্যক ইচ্ছামূলক ধ্রুবক বিদ্যমান থাকে তাহলে ওই সমাধানকে ওই সমীকরণের সাধারণ সমাধান বলা হয়ে থাকে। সো এরকম দেখতে পারেন, এটাকে আপনারা সমাধান করতে পারবেন নিজে নিজেই। বিশেষ সমাধান কি, অর্থাৎ পার্টিকুলার ইন্টিগ্রালটাকে দেখেন, কোনো অন্তরক সমীকরণের সাধারণ সমাধানের ইচ্ছামূলক ধ্রুবক সমূহে নির্দিষ্ট মান প্রদানে প্রাপ্ত সমাধানকে ওই সমীকরণের আমরা বিশেষ সমাধান বলতে পারি। দেখেন এখানে একটা সমীকরণ দেয়া আছে, এই সমীকরণের এটা হচ্ছে একটা বিশেষ সমাধান, ঠিক আছে, যেখানে এ হচ্ছে একটা ইচ্ছামূলক ধ্রুবক। ওইগুলো নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব আমাদের অধ্যায়ে। সো এখানে আমরা এটা নিয়ে আলোচনা করছি না। আচ্ছা, এই টপিকসটা আমাদেরকে একটু ভালো করে বুঝতে হবে যে আমরা কিভাবে একটা অন্তরক সমীকরণ গঠন করব। তো এখানে কিছু স্টেপ আছে, দেখেন চলক এবং ধ্রুবক সম্পর্ক হতে ইচ্ছাধীন চলক অপসারণের ফলে অন্তরক সমীকরণ পাওয়া যায়। যদি সম্পর্কটিতে n সংখ্যক ধ্রুবক থাকে তাহলে n ক্রমের অন্তরক সমীকরণ পাওয়া যায়। আচ্ছা আমরা একটু দেখি, তো এখানে প্রসেসগুলো কি আমরা একটু দেখি। এখানে তিনটা প্রসেস আছে, তিনটা প্রসেস আপনি ঠিকঠাকভাবে মেনটেন করলে খুব ইজিলি আপনি যে কোনো অন্তরক সমীকরণকে সমাধান করতে পারবেন। প্রথমটা হচ্ছে যতগুলো ইচ্ছাধীন চলক অপসারণ করতে হবে তত সংখ্যকবার অন্তরীকরণ করতে হবে। ভাই দেখেন আপনি একটা সমীকরণ লিখলেন, আমরা মনে করেন একটা সমীকরণ লিখলাম y ইকুয়াল টু, মনে করেন আমরা লিখলাম ax প্লাস by। সো এখানে দেখেন a এবং b দুইটা কনস্ট্যান্ট আছে, দ্যাটস এটাকে দুইবার অন্তরীকরণ করতে হবে। যদিও আমরা জানি না এখানে কি হবে, বাট যেহেতু দুইটা চলক আছে সো দুইবার অন্তরীকরণ করতে হবে, সরি দুইটা ধ্রুবক আছে, ইচ্ছাধীন ধ্রুবক, ইচ্ছাধীন ধ্রুবক। তাহলে দেখেন 2 নম্বর হচ্ছে প্রাপ্ত সমীকরণ এবং এই সমীকরণগুলো হতে ইচ্ছাধীন ধ্রুবক অপসারণ করতে হবে। ওকে, অপসারণকৃত সমীকরণই হচ্ছে নির্ণেয় অন্তরক সমীকরণ। আমি যদি আপনাদেরকে একেবারে সহজভাবে বলি তাহলে হচ্ছে প্রথমত যতগুলা কনস্ট্যান্ট থাকবে তত সংখ্যকবার অন্তরীকরণ করতে হবে। অন্তরীকরণ করার পরে যদি আর অন্য কোনো কাজ করতে হয়, মনে করেন আপনি দুইবার অন্তরীকরণ করলেন বাট করার পরে দেখলেন না, এরপরও আপনার
ভেরিয়েবলগুলো রয়ে গেল, তখন আপনাকে অন্য কোনো প্রসেস নিয়ে এসে এটাকে সমাধান করতে হবে। এইটি হচ্ছে এখানে আমাদের মূল কনসেপ্ট। আচ্ছা, আমরা কিছু এক্সাম্পল দেখি এখানে। দেখেন, প্রথম ক্রম এবং দ্বিতীয় মাত্রার একটি সাধারণ অন্তরক সমীকরণ। প্রথম ক্রম, তাহলে দেখেন এখানে ক্রম হচ্ছে কত, প্রথম। দেখেন এখানে একটা সমীকরণ দেয়া আছে, আমরা একটু সমীকরণটা লিখি। দেখেন এখানে ক্রম হচ্ছে 1, কারণ একবার অন্তরীকরণ করা হয়েছে, আর এটার ঘাত 2, তার মানে এটা হচ্ছে প্রথম ক্রম দ্বিতীয় মাত্রার একটা অন্তরক সমীকরণ। এখানে যদি আমি 20 দিতাম, তাহলে এটা প্রথম ক্রম এবং 20 মাত্রার একটা অন্তরক সমীকরণ। এই হচ্ছে এরকম। আপনি হাজার হাজার এক্সাম্পল দিতে পারেন, আপনি হাজার হাজার এক্সাম্পল দিতে পারেন। যেমন আপনি দিলেন y সমান মনে করেন ddx অফ y হোল স্কয়ার প্লাস প্লাস 2 ddx অফ y প্লাস 5, এরকম হাজার হাজার এক্সাম্পল আপনি দিতে পারেন, বাট দরকার নাই আমাদের। দেখেন y ইকুয়াল টু mx প্লাস c এর অন্তরক সমীকরণ কত? দেখেন ভাই, একেবারে সহজভাবে যদি আমি আপনাকে বলি, তাহলে এখানে চলকটাকে, মানে এখানে আপনার দেখেন এখানে y, মানে y, আর এখানে m এবং c দুইটা কনস্ট্যান্ট আছে। কয়টা কনস্ট্যান্ট? দুইটা কনস্ট্যান্ট। তো যতগুলা কনস্ট্যান্ট থাকবে ততবার আপনাকে ডিফারেন্সিয়েট করতে হবে। তো দেখেন প্রথমত y কে একবার করলাম আমরা, y কে আমরা একবার করলে কি পাবো? ddx অফ y mx প্লাস c। সো mx এর অন্তরীকরণ m আর c এর অন্তরীকরণ 0। এখন এটাকে আমরা আবার অন্তরীকরণ করব, তাহলে হয়ে যাবে d স্কয়ার y বাই dx স্কয়ার ইকুয়াল টু 0। কারণ m যেহেতু একটা কনস্ট্যান্ট, পৃথিবীর সকল কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন হচ্ছে 0। আই হোপ ক্লিয়ার। তারপর দেখেন বলেছে যে ওই যে সেম আগেরটা, y ইকুয়াল টু px সরল রেখা হতে অন্তরক সমীকরণ গঠন করো। y ইকুয়াল টু px, একটু লক্ষ্য করেন, দেখেন y ইকুয়াল টু px, তাহলে এখানে ধ্রুবক হচ্ছে একটা, তার মানে একবার অন্তরীকরণ করতে হবে। তাহলে ddx অফ y, px এর অন্তরীকরণ হচ্ছে p, px এর অন্তরীকরণ হচ্ছে p। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে আমাদের কি সমাধান হয়ে গেল? না। দেখেন আপনি একবার অন্তরীকরণ করার পরে কিন্তু আপনার ধ্রুবকটা কিন্তু বাদ যায় নাই। তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে এখন অন্য কোনো সিস্টেম দেখতে হবে। তাহলে দেখেন আমাদের সমীকরণটা কি ছিল? y সমান px। তাহলে y সমান যদি px হয়, তাহলে p সমান y বাই x, তাহলে p এর জায়গায় আপনি y বাই x বসিয়ে দেন, তাহলে এই অংশ সমান এই অংশ। এই যে দেখেন, এটা হচ্ছে সমাধান। আপনি এখন এটাকে আবার অন্তরীকরণ করতে পারবেন না, কারণ এখানে যেহেতু কনস্ট্যান্ট একটা আছে, সো এটাকে একবারই ডিফারেন্সিয়েশন করতে হবে। আচ্ছা দেখেন এখানে আপনার কয়টা অন্তরীকরণ মান আছে দেখেন, একটু লক্ষ্য করি আমরা। দেখেন এখানে y ইকুয়াল টু cx প্লাস c স্কয়ার প্লাস 1, একটাই কিন্তু কনস্ট্যান্ট আছে। কয়টা কনস্ট্যান্ট? একটাই কনস্ট্যান্ট আছে। দ্যাটস ওয়াই এটাকে আপনারা একবারই ডিফারেন্সিয়েট করতে পারবেন। তাহলে এটাকে যদি আমি একবার ডিফারেন্সিয়েশন করি, তাহলে এটা হবে এরকম ddx অফ y সমান cx, cx এর অন্তরীকরণ c, আর বাকিগুলোর অন্তরীকরণ হচ্ছে 0। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে সমস্যাটা কি সমাধান হয়ে গেল? না, আপনার তো ইচ্ছামূলক কনস্ট্যান্টগুলোকে বাদ দিতে হবে। কিন্তু এখানে দেখেন আপনার ইচ্ছামূলক কনস্ট্যান্টটা কিন্তু রয়ে গেল। সো আপনার যে সমীকরণটা ছিল, এই যে সমীকরণ ছিল, এই সমীকরণ প্রতিটা সি এর জায়গাতে এটা বসিয়ে দেন, তাহলে আর কোনো সি থাকবে না, তখন আনসার হয়ে যাবে এইটা। দেখেন এই যে এটা হয়ে যাবে আনসার। মানে আপনার যে শুধু যে আপনি ডিফারেন্সিয়েশন করলেই অন্তরক সমীকরণ পেয়ে যাবেন, এই চিন্তা ভাবনা তো করা যাবেই না। মানে ডিফারেন্সিয়েশন করার পরে অন্য কোনো মেথড এখানে অ্যাপ্লাই করা যায় কিনা, যার জন্য এটাকে আমরা সমাধান করতে পারি, সেইটাও অ্যাপ্লাই করতে হবে। তাহলে দেখেন y ইকুয়াল টু x স্কয়ার সমীকরণকে প্রথম ক্রম দ্বিতীয় মাত্রার, ভাই দেখেন প্রথম ক্রম দ্বিতীয় মাত্রার অনেক এক্সাম্পল আছে, এটা দেখতে পারেন। তারপর হচ্ছে আপনারা সমাধান করেন। দেখেন এই সমীকরণের মধ্যে কনস্ট্যান্ট কয়টা আছে? একটা, শুধু c, তার মানে এটাকে একবারই অন্তরীকরণ করা যাবে। তাহলে এটাকে যদি আমরা অন্তরীকরণ করি, দেখেন x y সমান হচ্ছে x c কিউব x মাইনাস 1, তাহলে সবগুলো থেকে x বাদ দিয়ে দেন, তাহলে y সমান c কিউব x মাইনাস 1। এখন অন্তরীকরণ করেন, তাহলে হবে c কিউব। কিন্তু কথা হচ্ছে ভাই, c তো থাকা যাবে না, c তো থাকা যাবে না, c তো কনস্ট্যান্ট। সো এই অংশ থেকে আপনি c এর ভ্যালু বের করেন, তাহলে দেখেন y সমান c কিউব x মাইনাস 1, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি y প্লাস 1 সমান c কিউব x। তাহলে আমরা বলতে পারি c কিউব সমান y প্লাস 1 বাই x, তাহলে c সমান
1+y+1/x⁴ এক্স এর জায়গাতে বসিয়ে দেন, তাহলে হয়ে যাবে। এই সি এর জায়গাতে এই মানটা বসিয়ে দেন, তাহলে যা পাবেন সেটাই অন্তরক সমীকরণ। অথবা এভাবেও আপনি সমাধান করতে পারেন। ঠিক আছে, মানে অনেকভাবে এটাকে সমাধান করতে পারেন। তো এই ছিল আমাদের যে বেসিক কনসেপ্টগুলো ছিল, প্রথম ক্রম এবং প্রথম মাত্রার যে অন্তরক সমীকরণ কিভাবে গঠন করতে হয়। সো আশা করি আমরা এই কনসেপ্টগুলো ক্লিয়ারলি বুঝতে পেরেছি। এরপরেও যদি না বোঝেন বা কোনো ডাউটস, কনফিউশন বা এনিথিং থাকে, ডেফিনেটলি প্রশ্ন করবেন। ধন্যবাদ সবাইকে।